আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করেছি উপন্যাস বিষাক্তময় আসক্তি, দি ভিলেন সিজন 2, লেখিকা সুমাইয়া আক্তার মিম, পর্ব সংখ্যা 13, ভয়েস বাই আরবি। আরে আরে, এটা তো ইরফান খানের আদরে বেড়াল ছাড়া না। এ তো দেখছি ছবির থেকেও বেশি রূপসী। কথাটুকু বলে উচ্চস্বরে কুচি হেসে উঠে বোমা খসরু ও তার দলবল। আয়ানা ভয় পায়, চোখ দুটোতে আতঙ্কের ছোঁয়া। ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে শরীর। 10-12 জন অপরিচিত মানুষের লালসার শিকার হয়ে মুচড়ে ওঠে বুক। কি হবে, আর কি হতে চলেছে ভাবলেই শরীর ভয়ে নেতিয়ে পড়ে। কি, খান সাহেব আর জান পাখি উড়ে উড়ে আমাদের ডালে বসতে ইচ্ছে হলো। উফ, কি রূপ মায়েরি! ইরফান খানের টেস্টের তারিফ করতে হয়। লোকগুলোর হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়না চারপাশ থেকে ঘিরে রেখেছে আয়নাকে। আর একটুর জন্য তাকে শুধু পারছে না ধরতে, পা থেকে মাথা পর্যন্ত দেখে যাচ্ছে লালসার চোখে। কথায় আছে, অভাগী যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। আয়নার সাথেও হয়েছে ঠিক তাই। তার জীবনে যেদিক থেকে দুঃখ দুর্দশা শুরু হয়েছে, ঠিক সেই দিন থেকে এই পর্যন্ত কিছু ভালো হয়নি। সে যা যা করেছে সব ভুল, আর তার ধ্বংসের কারণ হয়েছে এই যে ছোট জঙ্গল ধরে শহরে যাওয়ার তাগিদে বিপদে পড়ে তাকে গাবারাতুল গাবার মতো ভয়ঙ্কর জঙ্গলে এনে ফেলেছে। অ্যানা ইরফান খানের ভয়ে এতটাই ভীতু ছিল যে বুঝতে পারেনি বা চিন্তাও করেনি তার ভালো ভোলাভালা চেহারার মানুষের জন্য একা পথ পাড়ি দেওয়া কতটা ভয়ঙ্কর। না, আয়ানা এটা ভেবেছে সবকিছুর ঊর্ধ্বে সে এক নারী, দেহ যাকে নরপশুরা উল্লাস করে ছিঁড়ে খাবে। গাবারাতুল গাবায় যখন ভীত দিশেহারা আয়ানা জ্ঞান হারাতে হারাতে মনের জোরে এগিয়ে যাচ্ছিল, তখন এই নরপশুদের কবলে পড়ে। তাদের কথা আয়ানা বুঝতে পারে এরা ওই দানবের যমশত্রু। সেই সুবাদে তাকে টার্গেট করেছে বলির পাঠা হিসেবে। ভাগ্য তার সঙ্গে পরিহাস করেছে, তাই তো বাঁচার তাগিদে পুনরায় ভুল করে মরণ ফাঁদে পা দিয়েছে সে। কিন্তু এত বিপদেও মেয়েটার চঞ্চল পা জোড়া এই বিশাল কেওড়ার ফাঁক ফোকর দেখে দৌড়েতে মিশে যায়। ছোট আর চিকন শরীরে সে অনায়াসে এঁটে গিয়েছে। চিকন চিকচিক করছে সকলের নজর, যেন কোনো সুস্বাদু খাবার পেয়েছে পশুগুলো তাকে পেয়ে চারিদিক থেকে আটকে দিয়েছে। ছুঁতে দিতে চায় ভয়ে দিশেহারা আয়না। এতগুলো কুৎসিত হাত ছুঁয়ে দিতে আসলে চাইলে ভয়ে উচ্চস্বরে কেঁদে বুকে হাত দিয়ে আড়াআড়ি গুজে নেয়। আরো চেপে দাঁড়ায় মোটা কেওড়া গাছের আড়ালে। শয়তানগুলো ছুঁতে এলে মেয়েটা ছটফট করে এদিক সেদিক সরে যায়। পুনরায় জঙ্গল কাঁপিয়ে উচ্চস্বরে হাসির শব্দ ভেসে আসে, যেন নরকীয় সুখে মেতে উঠেছে আজ এই গাবারাতুল গাবা। আয়না অসহায়, ভয়ে শরীর শীত হয়ে কাঁপছে, চোখ মুখে রক্ত সরে কেমন যেন ফ্যাকাশে ভাব হয়ে যাচ্ছে। এত ভয় হয়তো মৃত্যুতেও নেই, যতটা ভয় এই লালসার দৃষ্টি আর এই বিশ্রী স্পর্শ রয়েছে। আয়না আজ যেন নিজের সর্বনাশ দেখতে পায় পশুগুলো তাকে ছিঁড়ে খাওয়ার উল্লাসে মেতে উঠেছে। ছোট ভেবে তাকে নিস্তার নয়, আরো আমোদ ফুর্তি করে ধ্বংস করে দিবে সে জানে। এরা মানুষ নয়, মানুষ বেশি অমানুষ। কি খুকি, কাছে এসো, ইরফান খানের টেস্ট কেমন আমরাও একটু দেখি, একটু স্বাদ নেই। বোমা খসরু কুৎসিত দাঁত বাহির করে কাছে আসতে যাওয়ায় আরো উত্তেজনায় কাঁপতে থাকা শরীরটা দেখে রীতিমতো আয়ানা ভয়ে শেষ হয়ে যাচ্ছে। থরথর করে কাঁপতে থাকা শরীরটা নিয়ে আয়ানা আরো গাছের চিপায় ঢোকার চেষ্টা করে, যার দরুন পশুগুলোর চেয়ে তাকে আক্রমণ করতে পারে না। কিন্তু এই আয়ানা ছটফট করার ধৈর্য নিয়ে উপভোগ করছে পশুগুলো, পাচ্ছে পৈশাচিক আনন্দ। ভেবেছিলাম ইরফান খানের দুর্বলতা আবার কি হতে পারে, একটা মেয়ে মানুষের জন্য কেন পাগল মানুষ, কে গো জানোয়ারটা, সেটাই ভাবছিলাম। যার এক কথায় সমগ্র মাফিয়া জগৎ কাঁপে, যার একটা চুল বাঁকা করার সাধ্য কারণ নেই, সেই হৃদয়হীন মাফিয়া নাকি একটা ছোট্ট বাচ্চা মেয়ে প্রেমে পড়লো। কিন্তু তোমাকে দেখে তো রূপসী আমার মাথা খারাপ হয়ে গেছে। এত রূপ, উফ। আহ! খসরু ধরতে এলে আয়না দেওয়ালে হিসড়ে চেঁচিয়ে ওঠে, কেঁদে ওঠে। সেদিকে তাকিয়ে খসরু কুটিল হেসে নিজের লোকদের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে বলে ওঠে, এমন আগুন সুন্দরী মেয়ে হলে ইরফান খান কেন, আমিও কয়েক হাজার বার মরতে পারি, কি বলিস? আয়না চমকায়, আবার যে একটা ভয়ানক বিপদে পড়েছে আন্দাজ করতে পেরে। ভয়ে চোখ বেরিয়ে হয়ে আসতে চায় মেয়েটার। জোরে জোরে শ্বাস নিচ্ছে, তা দেখে কালো দেখতে কুৎসিত খসরু আনন্দে আটখানা হয়ে ওঠে। বারংবার সুন্দর জিনিস তার আকর্ষণ করে বেশি, আর সেটা যদি হয় নারী, তাহলে তো কথাই নেই। লকলকে জিভ বেরিয়ে আসে তার।
যা দেখে ঘেন্নায় আয়না মুখে হাত দিয়ে নিজেকে লুকিয়ে নিতে ব্যর্থ চেষ্টা করে। ভয় পাচ্ছ কেন রূপসী? খুব আদর দিব, ভালো মেয়ের মতো কাছে এসো। এমনিতেও বাচ্চা মেয়েদের প্রতি প্রবল আকর্ষণ আমার। বিশ্রীভাবে কথাটুকু বলে পুনরায় হা হা করে হেসে উঠে খসরু সহ তার দলের লোকজন। বারংবার শরীর ছেড়ে দিচ্ছে আয়ানার। সে দুপুর থেকে রাত 8টা পর্যন্ত মেয়েটা একের পর এক অসহ্য সময় পার করতে করতে ক্লান্ত। রাস্তার ধারে কয়েকবার আছাড় খেয়ে পড়ে হাঁটুতে বেশ আঘাত পেয়েছে, যার দরুন দাঁড়িয়ে থাকতে বেশ অসুবিধা হচ্ছে। কি রূপসী, কাছে আসো না, খুব ভালোবাসা দিব তোমায়। জানো তো, যে ইরফান খানের দুর্বলতা নেই সেই হৃদয়হীন মাফিয়া বসের দুর্বলতা তুমি। প্রথমে তোমাকে ভোগ করব, অতঃপর তোমার সুন্দর শরীরটা ক্ষতবিক্ষত করে তার পার্সেল ইরফান খানের নিকট পাঠাবো। ওহ, কি চেহারাটা না হবে তোমার ওই ভিলেন ইরফান খানের! আমি ভাবতে পারছি না, যে মেয়ের দিকে তাকানোই নাকি ওই ভয়ঙ্কর খান পছন্দ করে না। আমরা তো তোমাকে ছিঁড়ে খাবো। শ্বাস বন্ধ হয়ে আসে আয়ানার এমন কথা শুনে। কি বলছে লোকগুলো? এতটা নরপিশাচ এরা! বুকে হাত চেপে জোরে জোরে শ্বাস নিতে থাকে, কিন্তু শ্বাস ধীরে ধীরে চলছে তার। চোখের পানি কুলকিনারা পায় না। কি অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে। চোখ উল্টে আসছে, কিন্তু সে জানে না আজ যদি সে চোখ বুজে তাহলে আর কখনোই সে চোখ খুলতে পারবে না। হঠাৎ করাত দ্বারা গাছ কাটার গর্জনে লাফিয়ে ওঠে আয়না। পশুগুলো কুৎসিত হেসে গাছ কেটে তাকে এই গুহা থেকে বের করে আনতে যাচ্ছে। সম্পূর্ণ কাশ্মীর তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে আয়নাকে, কিন্তু ফলস্বরূপ শূন্য। মেয়েটার সন্ধান কোথাও নেই। সেই ভয়ে রীতিমতো সকলের অবস্থা নাজেহাল। খানবাড়ির সদস্য ততক্ষণে চাঁদের হাটে পৌঁছে আসফিয়া খান রেগে রীতিমতো কাঁপছে। কত বড় কলিজাওয়ালা ইরফান খানের হবু বউজানকে ভাগিয়ে দেয়, পালাতে সাহায্য করে। সকলকে ধরে নিয়েছে চাঁদের হাটের কারুতে হাত রেখে। এটা ভেবেই ইয়াসমিনা জামান তুতুল আতাউর জামানের উপর আঘাত চলতে থাকে। কিন্তু হায়, লোকগুলো তো নিরপরাধ। হেলিকপ্টার আর অসংখ্য গাড়ির হেডলাইটে আলোয় দিনের আলোর মতো সম্পূর্ণ কাশ্মীর ফকফক করছে। নিলাম ভ্যালির প্রতিটা কোণায় আলোর ছিটা। সবাই অশান্ত। পুলিশ, আর্মি, পাশাপাশি খানবাড়ির গার্ডগুলো আশেপাশে সকল জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছে। পাহাড় পর্বত কিছুই বাকি রাখে না। অন্য পাশে গ্রামের লোকগুলো মশাল হাতে নদীর পথ, শহর, অলিগলি কিছুই রাখেনি বাদ পড়ে শুধু গাবারাতুল গাবা, কারণ তার চারপাশে কিছুদিন পূর্বে সীমারেখা টেনে দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। নিলাম ভ্যালির রাস্তাগুলো জনশূন্য, কোথাও কেউ নেই। জেনে এই শহর মৃত। চারিপাশ থেকে কেমন বিচ্ছিরি গন্ধ ভেসে আসছে। দাউ দাউ করে জ্বলছে রাস্তার পাশে জুড়ে থাকা সবকিছু। শুধু দেখা যায় এই মুহূর্তের উত্তেজিত হয়ে ইরফান খানের বউজানকে খুঁজে চলেছে সবাই। সুব্বুরকে দেখা গেল সবচেয়ে ব্যস্ত মানব। তার চোখে মুখে সবার মতো আতঙ্ক নয়, বরং রাগের আভাস। সে তীব্রভাবে রেগে ফেটে পড়ছে। ইরফান খানের ছায়াসঙ্গী সুব্বুর ইরফান বলতে মরতে রাজি এক পায়ে। আজকে আয়ানার এমন হারিয়ে যাওয়া নিয়ে খানবাড়ির সদস্যবাদে সবচেয়ে বেশি এই সুব্বুর আতঙ্কে কাঁপতে থাকে। তাদের মতো পাষাণ্ডের মানুষকে আতঙ্কে থাকতে নেই, কিন্তু সে তো জানে কতটা চায় তার বস ইরফান খান আয়ানা নামের মেয়েটাকে। যদি কিছু একটা আজ হয়ে যায় তো কাশ্মীর ধ্বংস হবে, সঙ্গে এই কালো জগতের ভয়ঙ্কর বাদশাটাও। পরপর 10টা কাটা লাশ নির্দিষ্ট স্থানে টেনে নিয়ে আসছে গার্ড কয়েকজন। সুব্বুর সুইচ চেপে দিতে কিছু সময় ব্যবধানে দূর থেকে পানির গলগল শব্দ ভেসে আসে। ধীরে ধীরে তীব্র হচ্ছে সে শব্দ। উচ্চ স্বরে সাইলেন্সার বাজিয়ে বড় দেখতে 3টে মানুষকে হাঙ্গর উঠে আসতে দেখা যায়। ওদের মাথার উপর থেকে অনেক নিচ থেকে ছুঁড়ে মারা হয় লাশগুলোকে। সেগুলো কিছুটা যেতে হাঙরগুলো ঝাঁপিয়ে পড়ে টেনে নিচের ভেতর। পরপর কয়েকটা লাশগুলোকে অতল গভীরে নিয়ে যায়। কিছু সময়ের ব্যবধানে সবকিছু শান্ত আর নীরব হয়ে যায়। অপর পাশে আরেকটা ছোট পানি ভর্তি পুল, যেটার পানি ঘোলাটে হয়ে আছে। সেদিকে কাটা ছেঁড়া হাত পায়ের অংশ ছুঁড়ে মারতে অনেকগুলো কুমির হামড়ে পড়ে। কোনো হইচই নেই। ক্ষণিকের মাঝে রক্ত লাল ঘোলাটে পুকুর আরো কুৎসিত হয়ে ওঠে। হঠাৎ মোবাইল ফোনের টুং করা মেসেজ অপশনের নোটিফিকেশনে রোমাঞ্চকর হাতে সুব্বুর ফোন অন করে স্ক্রিনে ভেসে ওঠে, ইরফান খানের দুর্বলতা এখন আমাদের হাতের মুঠোয়। সুব্বুরের চোখ মুখ শক্ত হয়ে আসে, দাঁত কিরমির করে কুৎসিত ভাষায় গালি ছুঁড়ে ছুটে চলে বস ইরফান খান যেদিকে সেদিকে। এই জানোয়ারগুলোর কলিজা বেড়েছে, সব কুটার কলিজা ছিঁড়ে নেবে আজ।
ফাঁকা রাস্তার মাঝে 5টা খানবাড়ির গাড়ি থামিয়েছে। সারিবদ্ধভাবে সেই সব গাড়ির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সকল গার্ড। কুয়াশা মাখা শীতের রাতেও সকলে কেমন যেন ঘেমে নেই একাকার। কারণ সবচেয়ে সামনে গাড়িটার ডিকিতে রক্তাক্ত কালো পাঞ্জাবি পরিহিত ইরফান খানের নীরবতা যেন সকলের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আজ। ইরফান খান তাণ্ডব, আর এই তাণ্ডব চুপ থাকলে আতঙ্ক তো দ্বিগুণ হবেই। ইরফান আকাশের দিকে মুখ করে টানটান হয়ে শুয়ে আছে, শরীর থেকে তাজা রক্তে রঞ্জিত। বুকে আয়োজন লেখাটি ট্যাটু হয়ে হাত বুলিয়ে দিচ্ছে বারংবার, মুখে সিগারেট দিচ্ছে শুকটান, চোখ দুটো শান্ত নদীর মতো। শরীরে কালো শার্ট এলোমেলো, একটা বোতাম ঠিক মতো লাগানো নেই, সব উন্মুক্ত। সেদিকে ধ্যান নেই মাফিয়াটির। হাতে সিগারেট ফেলে আকাশের দিকে তাকিয়ে বাঁকা হেসে শীতল গলায় ফিসফিস করে বলে, যে নারী প্রেমের ভাষা বোঝে না সে নারী ধ্বংসের ভাষা বোঝে। সঙ্গে সঙ্গে উচ্চস্বরে হেসে ওঠে। দূরে চাঁদের হাট কুঠিরের সামনে বোমা বিস্ফোরণ হতে আশেপাশে সকলের মানুষ আতঙ্কে কেঁপে ওঠে। বদ্ধ দরজার ভেতরে মানুষগুলো থরথর করে কাঁপে। রাত বাড়ছে, সঙ্গে বাড়ছে আতঙ্ক। সকলে চাতক পাখির মতো ছটফট করছে। ইরফান হাত ইরফান হাতে চেপে রাখা রামদা পিষে ধরে গাড়ির ডিকির সাথে ঘাড় বাঁকিয়ে ভয়ঙ্কর হেসে জোরে নিঃশ্বাস টেনে বললে, দীর্ঘ 5 ঘন্টা দূরত্ব হিসেবে তোমাকে চুকাতে হবে মেরি জান। তাও আবার আমার ভাষায়। আমার সীমারেখার বাহিরে তোমার কোনো অস্তিত্ব নেই আয়োজন। তোমার অস্তিত্ব এই ইরফান খানের মাঝে। তুমি আমার থেকে হারাবে তো সবকিছু ধ্বংসের স্তূপে পরিণত হবে। চোখ বুজে ভয়ঙ্কর হেসে ইরফান ঠোঁট কামড়ে ধরে। তার হাত থেকে তখনও চুয়ে চুয়ে রক্ত পড়ছে, আর সে বসে বসে সিটি বাজাচ্ছে। বস, শত্রুপক্ষরা জানতে পেরে গিয়েছে যে আমরা তাদের উপর নজরদারি করছি। ভয়ে পালিয়েছে তারা। এখন তারা কাশ্মীরে গা ঢাকা দিয়েছে, আমাদের নজরের বাহিরে। একজন গার্ড দৌড়ে এসে ভয়ে কথাটুকু বলল, কিন্তু সঙ্গে সঙ্গে ইরফান শীষ থামিয়ে দিল। তাৎক্ষণিক হিংস্র থাবায় মাটিতে আছড়ে ফেলে দেয় গার্ডটাকে। কোনো পূর্ব নির্দেশনা নেই, কোনো শক্ত হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে চোখ উল্টে আসে, শ্বাস বদ্ধ হয়ে আসে। অসংখ্য যন্ত্রণায় স্বাস্থ্যবান গার্ডটি নেতিয়ে পড়ে। বাস্টার্ড! আমার জান একা খোলা আকাশে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে আমার নজরের বাহিরে, আর তুই বলছিস তোদের হাত থেকে ওই হারামির বাচ্চাগুলো উড়ে গেছে। এই শব্দ উচ্চারণের আগে তোর কলিজা কাঁপেনি? কথাগুলো বলে গার্ডের মুখ বরাবর হিংস্রভাবে একের পর এক পাঞ্চ করতে করতে মুখ থেতলে দেয় ইরফান। থাবা থামানোর কোনো জোর নেই। কি ভয়ঙ্করভাবে আঘাত করে যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে গার্ডের মুখ। গার্ডগুলো তা দেখে থরথর করে কাঁপে কাঁপে তাদের হাতের বন্দুকগুলো। ইরফান যতক্ষণে গার্ডটাকে মেরে ফেলে ঠিক ততক্ষণ পর্যন্ত আঘাতের পর আঘাত করতেই থাকলো। একসময় সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়ে ইরফানের আঘাতপ্রাপ্ত গার্ড। এইবার থামলো রাক্ষসটা। রাগে গজগজ করতে করতে হিংস্র চোখে কাঁপতে থাকা অপর গার্ডগুলো দেখলো। ঘাড় বাঁকিয়ে ভয়ঙ্কর চোখে তাকিয়ে চিৎকার করে উঠল, সম্পূর্ণ কাশ্মীর জ্বালিয়ে দে। রাস্তায় যাকে পাবি কেটে টুকরো টুকরো করে দিবি। সন্দেহজনক একটা প্রাণী যেন না বাঁচে। যদি আমার জানের গায়ে তিল পরিমাণও আঘাত লাগে তো তোদের কাফন ছাড়াই দাফন করে দিব। আই রিপিট, কাফন ছাড়া দাফন। সম্পূর্ণ কাশ্মীর আমি গণকবরে পরিণত করব। সকলে কেঁপে উঠে মাথা দুলিয়ে স্থান ত্যাগ করে। এর মাঝে উত্তেজিত পায়ে উপস্থিত হয় সুব্বর। ইরফানের নিকট পৌঁছে মাথা নিচু করে হাতের মোবাইলখানা এগিয়ে দেয়। তাকায় ইরফান এক পলক শীতল দৃষ্টিতে। অতঃপর দেখা যায় এক ভয়ঙ্কর মানবকে, যার ভয়ঙ্কর চোখ মুখ আর ঘাড়ের অস্বাভাবিক ডলন পশলগুলো এক নরকীয় আভা তুলে দিচ্ছে। হিংস্র থাবায় শরীরে শার্টখানা ছিঁড়ে ইরফান রামদা হাতে পাগলের মতো ছুটে চলে উত্তরের দিকে। তার পিঠের পেছনের ঈগল আর সাপ মিশ্রণের ট্যাটু চাঁদের আলোয় আরো ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে। এলোমেলো হাতের চারিপাশে আঘাত করতে করতে ইরফান হিংস্র গলায় চিৎকার করে ওঠে, আই সয়ার আয়ু, একটা সামান্য টোকা লেগেছে তো জান, আমি কিয়ামত করে দিব সব, ধ্বংস করে দেব সব আজ। জোরে জোরে শ্বাস টেনে ইরফান উন্মাদের মতো এদিক সেদিক পায়চারা করতে করতে চুল টেনে ধরে তাদের দাঁত পিষে খেয়ে ফেলবো আয়োজান। যদি তোমার কিছু হয়েছে তো ইরফান খানের কলিজা তুমি, তোমাকে আঘাত করতে আসা সবকিছু আমি দুমড়ে মুচড়ে শেষ করে দিব আয়ু। কি ভয়ঙ্কর চিৎকার, কি ভয়ঙ্কর উন্মাদনা। আশেপাশে সব থমকে যায়। ইরফানের পাগলামো, তার ভালোবাসা, তার আসক্তি। আজ ফকফকে আকাশের বুকেও মেঘ জমেছে। উথাল পাথাল হওয়ায় ক্ষণিকের মাঝে ঝড়ের তাণ্ডবের রূপ নেয়। কি সেই ঝড়?
সবকিছু ধ্বংস করে দিচ্ছে, গুড়িয়ে মাটিতে মিশিয়ে দিতে যাচ্ছে। গাবারাতুল গাবা আজ এক নরকীয় রূপ ধারণ করেছে। অন্ধকারাচ্ছন্ন জঙ্গলে আকাশ ফেটে বৃষ্টির ধারা নেমেছে। সে কি বর্ষণ! ভয়ঙ্কর তুফানে আশেপাশের পরিবেশ সব যেন লণ্ডভণ্ড অবস্থা। গাছগাছালি ভেঙে জায়গায় জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন ভারী বর্ষণে ভীতু আয়ানা। সামনে নরপিশাচগুলো করাত হাতে প্রায় গাছের অনেকটা কেটে তাদের কাছে প্রয়োজনীয় সকল প্রকার ধারালো যন্ত্র রয়েছে। সে সবকিছু আজ কাজে লাগাচ্ছে এই ভীতু খরগোশের বাচ্চাটাকে শিকার করার আশায়। সে কি উত্তেজনা, সে কি উল্লাস! চোখে মুখে সর্ষে ফুল দেখছে। সামনে বড় বড় চোখে তাকিয়ে কাঁপতে থাকা খরগোশটাকে ছিঁড়ে খাওয়ার সে কি প্রবল তাড়া! এত সময়ের ভয়ঙ্কর ভয় কি কম ছিল যে নতুন করে এ ভারী বর্ষণের দেখা আয়নার মনের জোর হারিয়েছে। বুঝতে পারছে সে আজ বাঁচবে না। নরপশুগুলোর হাতে মরার আগে সে নির্ঘাত ভয়ে মরে যাবে। আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে ভয়ে আড়ষ্ট হয়ে মেয়েটা গেছে, কিন্তু পরবর্তীতে ক্ষীণ মেঘের আওয়াজও হলো না। কাঁপা কাঁপা শরীরে কুটিয়ে রেখেছে গাছের কোঠরে, ভিজে যুবথুবু অবস্থা। অপরদিকে খসরু রেগে বোম হাতের করাত মাটিতে ছুঁড়ে চিৎকার করে বিশ্রী গালাগাল করতে থাকে। এই ইরফান খানের ছাঁটায় বের কর জলদি, আমার আর সইছে না। ড্যাশ গাছের চিপায় ঢোকে আছে, আর একবার নাগালের কাছে পাই ছিঁড়ে ছিঁড়ে খাবো এটাকে। চোখ পিটপিট করে থাকা আয়ানা জ্ঞান হারানোর পথে, শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। এই এতটা সময় সে একটা কথা বলেনি, ভয়ে কাঁপতে কাঁপতে মরি। তবুও ছেড়ে দেওয়ার অনুরোধ করেনি। এতটা ভয়ে আড়ষ্ট সে, তার কথা বলার শক্তি হারিয়েছে, মস্তিষ্কে প্রবল আঘাতপ্রাপ্ত হয়েছে। আর একটু রূপসী, এরপর তুমি আমার কবজায়। খুব খাটিয়েছ, এখন তোমাকে আয়েশ করে ছিঁড়ে খাবো। অতপর কি হবে? হা হা হা। উচ্চস্বরে হাসির ধ্বনিতে ঝড়ের তাণ্ডবের সাথে সাথে গাবরাতুল গাবায় চরম ভয়ঙ্কর প্রভাব বিস্তার করে। হঠাৎ দেখা গেল পরপর কয়েকটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে জঙ্গলের উপর দিয়ে, যার আলোয় আলোকিত হচ্ছে একটু একটু জঙ্গলের ভেতরখানি। বিশাল গাছের আড়ালে খুব বেশি আলো পৌঁছাতে না পারলেও পাখার ঝাপটানি আর ঝড়ো বাতাসে একটু একটু প্রবেশ করে। এতেই থমকে যায় খসরু ও তার দলবল। ভয়ে থরথর করে কেঁপে ওঠে সব। হাতের ধারালো অস্ত্র ফেলে একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কে কেঁপে ওঠে খসরু। ভেজা মুখ ঘষে উচ্চস্বরে বলে ওঠে, মনে হয় ইরফান খানের লোক এই মেয়ের খোঁজে নেমেছে, তাড়াতাড়ি জায়গা ছাড়তে হবে। স্যার, মেয়েটা? ভয়ঙ্কর চোখে তাকায় খসরু আয়ানার কাঁপতে থাকা শরীরটার দিকে। মাথায় হাত বুলিয়ে কুৎসিত হেসে বলে, শিকার পেয়ে ছেড়ে তার মানুষ খসরু না, লুকিয়ে পড়, কেউ টু শব্দ করবি না। খুকির হালাত নাজুক, নড়তেও পারবে না। কথাটুকু বলে নিঃশব্দে হেসে উঠে পশুগুলো। অতঃপর ধীরে ধীরে সে স্থান থেকে সরে গিয়ে নিজেদের আকাশপথ থেকে আসা আলোর আড়াল করতে ব্যস্ত হয়ে ওঠে। আয়না শুনে তীব্র হেলিকপ্টার আওয়াজ অসুস্থতায় নেতিয়ে যাওয়া শরীরটা টেনে সোজা করে। এক ফালে বাঁচার আলো দেখতে পেয়ে এক চিলতে হাসি ফুটে ওঠে ফ্যাকাশে হয়ে ওঠা মুখমণ্ডলে। নিভু নিভু দৃষ্টিতে শয়তানগুলোকে নিজের উপর থেকে নজর সরাতে দেখতে পেয়ে মনে পুরোনায় বাঁচার আশা জেগে কানে ভেসে ওঠে আম্মির বলা কথাগুলো। শেষ কথা, নিজেকে বাঁচাও আমার সোনা বাচ্চা। গায়ের জামাখানে ধরে আস্তে ধীরে দুর্বল শরীরে কুঠুরি থেকে বের হতেই শীতল পানিতে কেঁপে ওঠে। এমনি শীত, তার উপর বৃষ্টির পানি মাত্রা অতিরিক্ত শীতল। কিন্তু এই মুহূর্তে এতটা যেন আয়নার দুর্বলতা কাটিয়ে তুলে। চোখ মুখে পড়তেই আরাম বোধ করে, নেতিয়ে যাওয়া শরীরটা কিছুটা সতেজ হয়। ভিজে যুবথুবু শরীরে আশেপাশে তাকায়। শয়তানগুলো লুকোতে ব্যস্ত। হায়, এতক্ষণ তাকে ছিঁড়ে খাওয়ার পরিকল্পনা করা জানোয়ারগুলো এখন নিজেদের লুকোতে ব্যস্ত। আয়না ধীরে ধীরে উল্টো পথে ধরে স্থান পরিবর্তন করতে চায়, কিন্তু হায়, পুনরায় সে ফেঁসে যায়। উঁচু হয়ে থাকা চিকন কাঠিতে পায়ের চাপ পড়তেই মট করে শব্দ তুলে। আয়না ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিতেই শুনতে পায়, ধর শালিরে, পালাতে যেন না পারে। আয়নার পেছন ফিরে তাকানোর সাহস পায় না, চোখ মুখ খিচে দৌড় লাগায়, প্রাণপণে দৌড়াচ্ছে। সঙ্গে নরপিশাচগুলোও দৌড়চ্ছে। কানে ভেসে আসে তাদের ভয়ঙ্কর গালি, একবার খালি হাতে পায়, তোরে একেবারে জন্মের মতো পালানো ছুটাবো। এই মিরাজ, রাফি, ধর।
আয়না ছুটে পায়ের ব্যথায় কুঁকড়ে ওঠে, পড়ে যেতে নাই, তবুও অসহায় মেয়েটা ছুটে চলে নিজের সম্মান বাঁচানোর দায়। আজ নরপিশাচের খাদ্যের বস্তু হলে দুনিয়াতে সে জাহান্নামের আগুনে পুড়বে, প্রয়োজনে নিজেকে শেষ করে দেবে, তবুও এই নরপিশাচের হাতে বলি হবে না। হঠাৎ পেছন থেকে লম্বা চুলের টান পড়তে কুঁকড়ে ওঠে আয়ানা। এবার কই পালাবি? ইরফান খানের জান পাখি, হু হু করে উচ্চস্বরে কেঁদে ওঠে আয়ানা। দৌড়ে তাড়নার আলগোছে লম্বা চুলগুলো খুলে পড়ে। আজ যেন শখের চুল তার মৃত্যুর কারণ হলো। চুলের মুঠিতে শক্ত করে হাতের হিংস্র চাপা পড়তেই মেয়েটা ছটফট করে ওঠে। এতেই শয়তানগুলো আনন্দে ফেটে পড়ে। স্যার, মেয়েটা শীঘ্রই ডেরায় নিয়ে চলেন। অনেকদিন হলো এত কচি মেয়ের শরীরের স্বাদ নেওয়া হলো না। ভেজা শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে একজন বলল তার কথায় সায় জানিয়ে উল্লাস করে, অপরজন বলে ওঠে, মায়াটা কিন্তু আগুন স্যার, মন তো চায়। আহ বলে ছুতে এলে আয়না চিৎকার করে ওঠে। তা দেখে পুনরায় উচ্চস্বরে হেসে ওঠে সবাই। খুশরু কুটিল হেসে আয়না চুলের মুঠি ধরে টানতে টানতে বলে, এইবার কই পালাবা রূপসী? দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। আরে আরে, ইরফান খানের জান পাখির কথাও বলতে জানে। আসো খুকি, তোমার টসটসে ঠোঁটে চুমো খায়। বলে বৃষ্টি হেসে খসরু আরেকটু কাছে টেনে আনতে চাইলে আয়না ভয়ে চিৎকার করে ওঠে। এতে যেন আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে সকলের আনন্দে মেতে ওঠে। খসরু চোখ বুজে চুমু খেতে যাবে, তক্ষুনি আহ করে একটা শব্দ ওঠে। বলে উচ্চস্বরে কুচ্ছির ভাষায় গালি দিয়ে ওঠে সবাই। হাত জড়াতে জড়াতে আয়না ছুটে পালাতে যাওয়ার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে দৌড়ে খুবলে ধরে সকলে। দিশেহারা আয়না ছটফট করে পালাতে চায়, তৎক্ষণে হিংস্র থাবার পিঠের জামাটা ছিঁড়ে ফর্সা চামড়া ছিঁড়ে রক্তে লাল হয়ে ওঠে। ব্যথায় কুঁকড়ে ওঠে আয়না, জামার পেছনে আঁকড়ে ধরে ছুটে যেতে চায়। খাটাসটার ময়লা নখের আঁচড়ে বেশ ক্ষতবিক্ষত হয়, তাতেও থামে না পশুটা। শক্ত হাতে নরম হাত ধরে গালে পরপর থাপ্পড় মারতে মারতে বলে, বান্দির তেজ তো দেখি কম না, টান দিয়ে ছিঁড়ে ফেলবো। খুব রূপের দেমাগ, আজ তোর এমন হাল করবো তোর মাফিয়ার জামাইও চিনবে না, তোর চেহারা দেখে থুথু দিবে। আল্লাহর দোহাই, আর মেরো না, আমার কষ্ট হচ্ছে। রক্তাক্ত মুখে হেঁচকি তুলে কাঁদে মেয়েটা। নাজুক শরীরে এত আঘাত সয় না, এত ব্যথা, এত আঘাত শরীর নেতিয়ে পড়ে। আহ পুনরায় দুই বাহুর জামা ছিঁড়িতেই ব্যথা ভুলে ভয়ে হাহাকার করে ওঠে মেয়েটা। দুই হাতের নখের আঁচড়ে রক্ত বেরিয়ে আসে। আয়না ছটফট করে সম্মান বাঁচানোর তাগিদে আল্লাহর নাম জপে ছুটে আসা কুৎসিত হাতগুলো থেকে নিজেকে ছাড়াতে চায়। এইবার আমাদের হাত থেকে তোকে কে বাঁচাবে রূপসী? বলে ভয়ঙ্কর হেসে ঘনিষ্ঠ হতে যাবে আয়নার আলগা হওয়া হাত টেনে ধাক্কা মারে লোকগুলোকে ছুটে দৌড় দেয় আয়না। হঠাৎ আয়ানার আবার পালাবে এমন আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। ওই ধর শালি রে! হঠাৎ হাঁটু বরাবর গুলি এসে লাগতে ব্যথায় ছটফট করে ওঠে খুশরু। মাটিতে মুখ থুবড়ে পড়ে। ছুটতে আসা সকল পাজরা থেমে যায়। ভয়ে দিশেহারা হয়ে ছুটার পূর্বে চারিদিক থেকে ঘিরে ফেলে কালো পোশাকধারী খানবাড়ির গার্ড। ব্যথায় জর্জরিত শরীরে আয়না ছোটে, ঠোঁট কেটে রক্তের ফোয়ারা, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। ভয়ে কলিজা ছিঁড়ে যাচ্ছে, শ্বাসটুকু এইবার ফুরিয়ে এলো বোধহয়। হঠাৎ শক্ত কিছুর সাথে ধরাম করে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে ছোট্ট শরীরটা দূরে ছিটকে পড়ে। কান্না ভুলে ভয়ে ভীতু চোখ জোড়ার সামনে নগণ্য শরীরের ট্যাটু ও হাতযুক্ত পড়তেই থমকে যায় আয়না। প্রথমে হাত, অতঃপর টান টান আকর্ষণীয় বুকে, সর্বশেষ শক্তপোক্ত মুখমণ্ডলের মাঝে রক্ত লাল বেয়াল চোখে। এই এক পলকও তাকায়নি ইরফান আয়নার দিকে। তার লাল রক্তবর্ণ চোখ জোড়া পেছনের দিকে নিবদ্ধ করে রাখা, তীক্ষ্ণ ভয়ঙ্কর দৃষ্টিতে দেখছে সে সবকিছু। ঘাড় বাঁকিয়ে হিংস্র হায়ানার মতো জোরে জোরে শ্বাস নিচ্ছে, যেন এক্ষুনি খুবলে খাবে। শিকারী বাঘের মতো ধীরে ধীরে এগিয়ে আসতে নেবে, তক্ষুনি হঠাৎ ঝড়ের গতিতে এক নরম নারী দেহ নিজের শক্ত বুকে অনুভব হতেই থেমে যায় ইরফান। তীক্ষ্ণ ঈগল দৃষ্টি থেকে তাকায়, শীতল হয় মুখ। বুকে কাঁপতে থাকা শরীরটার দিকে চোখ বুলিয়ে তাকাতেই চোখ বুজে নেয় সঙ্গে সঙ্গে ইরফান। উফ, তার এত নেশা! ভেজা শরীরে প্রেমের আগুন জ্বলে উঠেছে হুট করে। ইস, এত সুখ! জীবনে এমন সুখ পেয়েছে কি এই ব্লাডি বিস্ট মাফিয়াটা? ঠোঁটে ফের তৃপ্তির হাসি ফুটে ওঠে ইরফানের। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নরম শরীরটা। আয়না নিচ থেকে জড়িয়ে ধরে ইরফানকে। সব কিছু ভুলে ফিসফিস করে বলে ওঠে, ইটস মি জান।
আয়না কাঁপতে থাকে, তার হুঁশ নেই। মেয়েটা হয়তো বুঝলো ইরফান খান তার অপছন্দের হলেও তার হাতের মৃত্যু এতটা যন্ত্রণাদায়ক আর ভয়ঙ্কর হবে না। হয়তো পুরুষটা ভয়ঙ্কর, কিন্তু আয়নাকে অপবিত্র করে ধুকে ধুকে মারবে না। পশুগুলো পশুগুলো আমাকে আমাকে খুব মেরেছে। জানোয়ারের দল সবগুলো কি কুৎসিতভাবে ছুঁয়েছে। জানোয়ারের দল। থমকায় ইরফান। জীবনে প্রথম মেয়েটা নিজের হয়ে তার কাছে বিচার দিল। হ্যাঁ, দিলই তো। অ্যানা হুঁশ জ্ঞান হারিয়েছে, হিতাহিত হারিয়েছে, ভয়ে দিশেহারা সে। কাকে কি বলছে, কার বুকে মুখ গুজেছে সেই ধ্যান জ্ঞান তার নেই। মেয়েটা তীব্র ভয়ে আর ঘেন্নায় অতিষ্ঠ। ইরফান নরম হাতে আয়ানাকে নিজের থেকে ছাড়িয়ে মুখোমুখি করে। এলোমেলো দৃষ্টিতে সবটুকু দেখে নেয়, ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। হাতে নখের আঁচড়, গালে থাপ্পড় পড়া লালচে দাগ, পিঠে ছেঁড়া জামার মাঝে উন্মুক্ত লাল রক্তে ভেজা চামড়া, সব দেখে নেয় অস্থির চোখে। পাগলের মতো হাঁটু গেড়ে বসে, হাত পা সব দেখে। কি যে উন্মাদনা! বৃষ্টির মাঝে শক্ত মুখে নীরব অসহ্য যন্ত্রণা। লাল লাল চোখের কোণে কি পানির দেখা দেখা মিলল আয়নার? হয়তো না। আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে নিজের ভেতর আঁকড়ে নিল আয়নাকে, দুমড়ে মুচড়ে শরীরটা পিষে নিল। উচ্চস্বরে পাগলের মতো চিৎকার করে উঠল, সুব্বুর, শালান! এমন চিৎকারে আয়নাবাদী সবাই কেঁপে উঠল। এমন এমনকি হতভম্ব হয়ে জঙ্গলে তোড়জোড় হয়ে শুরু হয়ে গেল ভয়ে। সুব্বুর ছুটে দিশাহারা হয়ে পড়ে। আয়না ততক্ষণে জ্ঞান হারিয়েছে। ইরফান দিশেহারা হয়, পাগলের মতো গালে হাত বুলিয়ে ডাকতে শুরু করে, এই আয়োজান, চোখ খুলো। কে মেরেছে এতটা তোমায় জান? এই জান। পাগল ইরফান ছটফট করে, ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়ে। সামনে মাটিতে হাঁটু মুড়ে থাকা খসরু আর তার দলবলের দিকে তাকে হিংস্র গলায় চিৎকার করে ওঠে, কোন বান্দির বাচ্চার কলিজা হলো আমার কলিজার গায়ে আঘাত করার? বল, জানোয়ারের বাচ্চারা বল। আজ তোদের আমি ছিঁড়ে খুঁড়ে ফেলবো। তোদের লাশের টুকরো দিয়ে আমি সারা কাশ্মীরের কুত্তাদের ভোজন করাবো। বল জানোয়ারের বাচ্চা, বল, কে আঘাত করেছে আমার আয়োজনকে? বল। সবাই কেঁপে ওঠে, ভয়ে উচ্চস্বরে কেঁদে ওঠে অনেকে। ইরফান হিংস্র হয়, রাগে চোখ মুখের ভয়ঙ্কর দশা। সুব্বু শাল নিয়ে দৌড়ে আসে, মাথা নিচু করে ইরফানের দিকে এগিয়ে দিতেই আয়ানা নেতিয়ে যাওয়া শরীরে জড়িয়ে কোলে তুলে নেয়। বড় বড় পা ফেলতে ফেলতে ঘাড় ঘুরে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, যাকে ফুল ভেবে ভুল করে ছুঁয়ে দেখলি, যার গায়ে আঘাত লাগবে বলে সারাদিন পাগল প্রায় হয়ে থাকি, যার অল্প কষ্টে কাতর হয়ে উঠি, যার সামান্য চোখের জলটুকু সহ্য হয় না, তাকে এতটা আঘাত করলি তোরা? যার কষ্ট হবে বলে বুকে শক্ত হাত আগলে ধরে ভয় পাই, সেই ফুলকে তোরা দুমড়ে মুচড়ে নিঃশেষ করে উল্লাসে মেতে উঠেছিস? ইরফান খানের আদরের দিকে নজর দিয়েছিস? জান খেয়ে ফেলবো না তোদের? নিকষ কালো অন্ধকার রাত, চারিদিক থেকে অশুভ পাখির কান্না জড়িত কণ্ঠে ভয়ঙ্কর জঙ্গলটাকে আরো ভয়ঙ্কর করে তুলে। আশপাশ থেকে বন্য প্রাণী নিভে নিভে আসা আওয়াজ। ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে গাভারাতুল গাভায় বেশ কিছু গাছগাছালি ভেঙে পড়েছে। বৃষ্টির পানির সাথে লাল লাল রক্তের ধারা বয়ে যায় জঙ্গলের ছোটখাটো ঝিলগুলোতে। কি কুৎসিত, কি ভয়ঙ্কর! গা শিউরে ওঠে যেন দেখলে। শরীরের খণ্ড খণ্ড অংশ কোনো সুস্থ মস্তিষ্কে মানুষকে ঠিক থাকতে দিবে না। কিন্তু গাভারাতুল গাভায় উপস্থিত কালো পোশাক পরিহিত শখানেক গার্ড কি আরাম করে দাঁড়িয়ে খুব সুন্দর মতো কাজ করছে। কয়েকজনকে আবার কসাইয়ের কাজে দেখা গেল, একটা হাতের অংশ টুকরো টুকরো করছে। সেই সময় পোশাকের সোনালি রঙের রাজকীয় ব্যাজ খুলে রাখছে। তাতে রক্তের দাগ নিষিদ্ধ। সুব্বুরকে দেখা গেল লাশ কাটাকাটি কেমন চলছে সেই স্থানে দাঁড়িয়ে। ইরফান খানের খাস লোক হওয়ার সুবাদে তার কাজ সবচেয়ে বেশি। সেও বেশ আনন্দ উপভোগ করে বসের ঈগল চোখের শীতল দৃষ্টিটি। বৃষ্টি ভেজা সকলে এমনভাবে কাজে ব্যস্ত, প্রথমে দেখে মনে হবে যেন কোনো বিয়ের গরু কিংবা খাসি কাটাকাটিতে উৎসবে মেতে উঠেছে গাভারাতুল গাভা। ইরফান ঠোঁটের চিপায় সিগারেট চেপে ধরে হাতের চাপাতি দিয়ে আয়েশ করে খসরু জি থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খণ্ড খণ্ড করে কেটে সামনে ফেলছে। পশু সামনের হিংস্র মাংসাশী প্রাণীগুলোর দিকে নিক্ষেপ করছে, আর প্রাণীগুলো খুব স্বাদ নিয়ে সেগুলো খাচ্ছে। প্রাণীগুলো জঙ্গলের, খুব হিংস্র, কিন্তু এরা জানে এ বাদশার সকল ভাষা বুঝে। চুপচাপ আওয়াজ বিভিন্ন খেয়ে যাচ্ছে, মাঝে সাঝে সুখের ঢেকুর তুলছে। আওয়াজ বেরিয়ে আসলে ইরফান ভয়ঙ্কর বাজখাই দৃষ্টিতে তাকে হিস হিস করছে। হিস, গাড়িতে আমার জান ঘুমিয়েছে। ডোন্ট ডিস্টার্ব হার।
সঙ্গে সঙ্গে থেমে যায় পশুগুলো, পুনরায় নিজেদের খাবার নিয়ে ব্যস্ত। শৈশব কৈশোর সবটাই এই জঙ্গলে এই পশুদের সাথে বেড়ে উঠেছে। এই ভয়ঙ্কর বাদশাহ ইরফান খান নিজেই যেন এই পশুতে পরিণত হয়েছে। না হলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কি করে এতটা আয়েশ করে মানুষ কাটে? হয়তো কাটে। কারো শখের নারী শরীরে আঘাত আসতে দেখলে যে কোনো পুরুষ এতটা ভয়ঙ্কর হতে পারে? হয়তো পারে। কারণ সব পুরুষ তো আর ইরফান খানের মতো বিষাক্ত প্রেমিক নয়। হাতের নরম কলিজা একটু উঁচু নিচু করে দেখে সরু দৃষ্টিতে তাকায়। ওজন ভেবে তাচ্ছিল্য করে টিপকেনি কেটে ইরফান বলে ওঠে, এত ছোট কলিজা নিয়ে এসেছিস ইরফান খানের কলিজাকে ক্ষতবিক্ষত করতে? ইয়া থু! বলেই খসরুর কেটে আনা কলিজা পশুগুলোর দিকে ঢিল মেরে ওঠে। বৃষ্টির পানিতে এত সময় পেশিবহুল পুরুষের শরীরের সকল রক্ত ধুয়ে যায়। একজন গার্ড এগিয়ে তলে দিতেই হাত মুখ মুছে পুনরায় কপালে লেপ্টে থাকা চুলগুলো পেছনে ঠেলে দেয়। বড় বড় পায়ে শব্দহীন আয়ানাকে যত্ন সহকারে রাখা গাড়ির দিকে এগিয়ে যেতেই সেখানে পাহাড়রত গার্ডরা দরজা খুলে দেয় উঠে বসতে। হিটারের উষ্ণ গরমে আয়ানা দুর্বল শরীরটা খুব আরাম করে ঘুমিয়েছে। মেয়েটার জ্ঞান ফিরেছে অনেক সময়, কিন্তু ব্যথা আর ঘুমের ওষুধ পুশ করার কারণে এক প্রকার মরার মতো ঘুমিয়েছে। বেড়াল ছানার মতো শরীরের শাল জড়িয়ে গুটিসুটি মেরে জুবুথুবু হয়ে আছে ঘুমে। ইরফান সেদিকে নরম দৃষ্টিতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাত হয়ে তাকিয়ে নরম ঠোঁটে গালে ছুঁয়ে দেয় চুমু। একের পর এক অসংখ্যবার মেয়েটা ঘুমের মাঝে কেঁপে কেঁপে ওঠে, গালে লালে ফুলে উঠেছে। সে স্থানে অসংখ্যবার ঠোঁট ছুঁয়ে দিতে আয়না নড়ে চড়ে ওঠে। কারো বদ্ধ চোখে বয়ে আনে জর্জরিত ব্যথায় কণ্ঠে সে বিড়বিড় করে ওঠে, ব্যথা লাগছে। কেঁপে উঠে শক্তপোক্ত পুরুষটার বুক, নরম হাতে তুলোর মতো শরীরটা ধরতে চায়, তবুও মেয়েটা গুটিয়ে ওঠে। অতিরিক্ত ঘুমে চোখের পাতায় ভার, তবুও ভীতু এবং জ্বরে কাঁপতে থাকা শরীর নিয়ে আওড়ায়, মেরো না, মেরো না আমার, কষ্ট হয়। রাগে গজগজ করে পুরুষটা, জোরে জোরে নিঃশ্বাস ফেলেও রাগ কমে না। নির্ঘুম চিন্তিত চোখ দুটো যেন আগুনের ফুলকি। এতটুকু নিখুঁতভাবে জানোয়ারগুলোকে মেরেও হিংস্র মনে তৃপ্তি মিটে না। হাতের মুঠো শক্ত হয়ে ওঠে, ছোট নরম হাতে ঘুমের জোরে গলা জড়িয়ে ঘনিষ্ঠ হতে থাকে। শীতল হয় বুক, তার প্রাণ তার বুকের এতটা কাছে ভাবতেই হায়ানার ক্রোধ যেন নিভে আসে। আদুরে হাতে আরো মিশে ধরে তাকে, শক্ত গলায় বলে ওঠে, তোমাকে আঘাত করতে আসা প্রতিটা ছোট থেকে ছোট প্রাণী আমি এইভাবে নিখুঁতভাবে ধ্বংস করবো আয়োজন, নিঃশেষ করে দিব। যদি কেউ ইরফান খানের আদরের দিকে ভুল করে দৃষ্টি তুলে তাকায় তো। কালো কাচের গ্লাসে সামান্য টোকা পড়তে ইরফান শক্ত হাতে আয়ানাকে বুকে জড়িয়ে ধরে। অপর হাতে গ্লাস নামতাই একজন গার্ড মাথা নিচু করে কয়েকটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। ইরফান সেগুলো নিয়ে ভয়ঙ্কর চোখে তাকিয়ে শক্ত গলায় বলে, সকালের আলো ফোটার সাথে সাথে চাঁদের হাট ধ্বংসস্তূপে পরিণত হওয়া যায়, একটা অংশ বেঁচে যায় তো। ইরফানের শীতল হুমকিতে কেঁপে ওঠে গার্ড, মাথা নিচু করে জলদি বলে, ঠিক সময় হয়ে যাবে বস। বাঁকা হাসে ইরফান, হাত দিয়ে ইশারা করতেই গার্ড চলে যায়। চোখ ঘুরিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় পুরুষটি আদুরে বেড়াল ছানাটার দিকে। কুটিল হেসে নরম কানের লতিতে আলতো করে কামড়ে ফিসফিস করে ওঠে, আমার থেকে দূরে যাওয়ার চক্করে যে এতটা আঘাত পেলে জান তার হিসেব দিবে না। শপিং থেকে ন্যাপকিন, স্যাভলন সহ বিভিন্ন ওষুধপত্র বের করতে করতে ইরফান পুনরায় গম্ভীর গলায় বলে ওঠে, ডাস্টবিনগুলো আমার দুর্বলতায় আঘাত করতে এসেছিল, তাই তাদের ধ্বংস হতে হয়েছিল। আর তুমি, তুমি আমার থেকে পালিয়ে তোমাকে আঘাত করার সুযোগ করে দিয়েছ। তোমার দিকে ভুল করে তাকানো দৃষ্টি যেখানে সহ্য হয় না সেখানে এতগুলো আঘাত দিল। উফ জান, এর জন্য তোমার আমার থেকে পালানো দায়ী। কেন পালাতে গেলে? দাঁতে দাঁত চেপে ঘাড় বাঁকায় আয়নার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, তাড়াতাড়ি জেগে ওঠো জান, তোমার জন্য সারপ্রাইজ আছে। বলে ঠোঁটের কোণে চুমু এঁকে ব্যথার জায়গাগুলোতে ব্যথানাশক ওষুধ পুনরায় লাগিয়ে দেয়, আগেরগুলো পরিষ্কার করে। বারংবার পিঠে নখের আঁচড়গুলোর দাঁত দেখে দাঁত কিরমির করে ভয়ঙ্কর দৃষ্টিতে চোখ বুলায়। ওষুধ লাগানো শেষ হলে পায়ের পাতায় লেগে থাকা নোংরা আলতো হাতে নিখুঁতভাবে পরিষ্কার করে ওভারকোট গায়ে জড়িয়ে নেয়। সর্বশেষ ঘুমন্ত আলতো মুখে চেপে ধরে ওষুধ খাইয়ে দেয়, নিজের সাথে মিশিয়ে নেয়। হিটারের পাওয়ার বাড়িয়ে চুলে হাত বুলিয়ে ধীরে ধীরে গম্ভীর চিন্তায় মেতে উঠে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
আর কার কার এই গল্পটা ভালো লাগতেছে সেটাও জানাবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা কেউ তেমন একটা কমেন্ট করতেছেন না। বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওর ভিউজ কমে যাচ্ছে। আমি আশা রাখবো যে গল্প আসলে ভালো হচ্ছে এবং আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ।